আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। আপনারা জানেন 4 এবং 5 তারিখ ওয়াশিংটনে ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়ালের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে জয়শঙ্কর উপস্থিত হয়েছিলেন, আমাদের বিদেশমন্ত্রী। সেখানে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরেতে একটা বিশেষ এগ্রিমেন্ট হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন অশান্ত যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো নিয়ে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এই এগ্রিমেন্টটা আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে সবার সামনে এই এগ্রিমেন্টটা পড়া হয়েছে যৌথ বিবৃতির মাধ্যমে। তার আগে একটু বলে নেওয়া ভালো, গতকালকে 4 তারিখ ছিল। 4 তারিখ আমরা সন্ধ্যের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। 16 মিনিট কথা বলার পর মার্কো রুবিও শেখ হাসিনাকে জানিয়েছেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অভিন্নভাবে কাজ করবে এবং দীর্ঘদিন ধরে কাজ করবে। এই যে কথাটা হয়, এই কথার বাইরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই কথাটুকু আমরা জানতে পেরেছি। তারপর আজকে যখন যৌথ বিবৃতি যখন শুরু হয়, তখন প্রথমেই বলতে শুরু করেন মার্কো রুবিও। জয়শঙ্করজি বলেন যে সেগমেন্ট 1-এ তার যে চুক্তি হয়েছে, তার সেগমেন্ট 1-এ লেখা হয়েছে, মানে স্ট্র্যাটেজিক আকাশ এবং সমুদ্র পথে ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এই সমস্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, ভারত করতে পারে, ইউএসও করতে পারে। যদি ভারত চায় ইউএসও করতে পারে। এখন এই যে আমাদের এখানে মায়ানমার, কাম্বোডিয়া, এই বিভিন্ন দেশে ছোটখাটো গন্ডগোলগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে, সেই রাষ্ট্রগুলোর উপরেতে নজরদারি করার জন্য এই এগ্রিমেন্টটা করা হয়েছে, যেখানে ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়েছে ইউনাইটেড স্টেটস। এরপর জয়শঙ্কর বক্তব্য নিয়ে শেষ করার আগে তিনি আবার বলেন যে এখানে উপস্থিত 55টি দেশের আমাদের প্রতিনিধি আছেন, আমাদের ক্লোজ অ্যালাইজ রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই সমস্ত চুক্তিভুক্তি বিভিন্ন হয়েছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। আমরা আশা করব এই 55টি দেশ এই সময় এই এগ্রিমেন্টের সঙ্গে একমত হবেন এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে একটা অবৈধ সরকার যে নির্বাচনের চেষ্টা করছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে ভারত কোনো রকম সমর্থন করে না। এরপরে ইউএস এর দিকে মার্কো রুবিওর দিকে তাকালে মার্কো রুবিও বলেন, না, ভারত এই সমর্থন করে না। ভারত যেটা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করে। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ,
আমরা সেটা মানি। আর এই অবৈধ সরকার যেভাবে একটা নির্বাচন এবং অন্যান্য কাজকর্ম করছে, খুন জখম, তারপরে রাহাজানি, তারপরে মামলা দেওয়া, অবৈধভাবে মামলা দেওয়া এবং দেশকে অস্থির করা, সেটা অবসান করতে হবে রীতিমতো। তারপরে মার্কো রুবিও বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। পরবর্তী সরকার মানে ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং ইউনাইটেড নেশন। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস অন্তর এই এগ্রিমেন্ট, যেটা ইউএস এবং ভারতের সঙ্গে এগ্রিমেন্টটা হলো 2026, এই এগ্রিমেন্টটা চলমান থাকবে এবং 3 মাস অন্তর অন্তর এর রিভিউ হবে। এগ্রিমেন্টটা কি আবার বলে দিচ্ছি, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এখন এই যে আপনার বিবৃতিটা হয়, এই যৌথ বিবৃতির মধ্যে কয়েকটা দেশ তারা হাত তোলে এবং নিজেদের সমর্থন জাহির করে এবং জয়শঙ্কর ও মার্কো রুবিও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, এই অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মায়ানমারের যে অবস্থা এবং এর যে কম্বোডিয়ার যে অবস্থা, এইটা আমরা খুব তাড়াতাড়ি নিরসনে আমরা ব্যবস্থা নেব এবং পূর্বে যা হয়েছে, পূর্বে যে সরকার যা কিছু করেছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে ধরছি না। নতুন সকালে নতুন প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি। আশা করছি উপস্থিত 55টা আমাদের পার্টনার্স যারা রয়েছেন তারা আমাদেরকে সমর্থন করবেন। এছাড়া আমাদের যে সমস্ত ডিলগুলো হয়েছে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে, সেগুলো নিয়ে তো আমাদের চুক্তি আজকে হয়ে যাবে। এই চুক্তি যেটা হয়ে যাবে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করব। তাহলে এখন বাংলাদেশের ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো, যে ডক্টর জয়শঙ্কর এবং মার্কো রুবিও 55টা দেশের সামনে ইউনূসের জামা কাপড় সমস্ত খুলে দিলেন এবং মার্কো রুবিও বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, হিন্দু নিধন এবং মামলাবাজ একটা সরকার চলছে এবং তারা অবৈধভাবে সমস্ত কাজকর্ম করছে এবং সংবিধানকে তারা নষ্টের চেষ্টা করছে, সেটাকে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। এইটা ভারতবর্ষ এবং যুক্তরাষ্ট্র সমবেতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে এবং যত শীঘ্র পারা যায় এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যতই এই সমস্ত নির্বাচন করা হোক, এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে কোনো রকম মান্যতা পাবে না। ফলে এই যে ইউনূস সাহেব, আপনি যে সমস্ত নির্বাচনের কথা ভেবে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন, আর যারা এই নির্বাচনের ঠেলায় যারা সমস্ত মাতামাতি করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা কিন্তু কেউ হালে পানি পাবেন না। ফলে মানে ভারতবর্ষ এবং ইউএস তার পূর্বের জায়গা থেকে সরে এসছে এবং ভারতবর্ষ বরাবরই তার একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওখানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা হলে তবেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউএসের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে এবং সেটা চলমান থাকবে বলে এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই যেটা সম্পর্ক, যেটা পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সঙ্গে চলমান প্রক্রিয়া একটা চলতে থাকবে। পৃথিবী এখন অশান্ত। এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে গেলে কড়া হাতে দমন করতে হবে
যে সমস্ত অনিষ্টকারী দল, যে সমস্ত ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা আন্তর্জাতিক আইনেই আছে। এই আন্তর্জাতিক আইন যারা ভাঙবে তারা সমস্যার সম্মুখীন হবেন। পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে সেই সরকার যা ব্যবস্থা নেবে তা সেটাই আমরা মেনে নেব। আপাতত এই হচ্ছে আজকে যা ডিসকাশন হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর দীর্ঘ 16 মিনিটে কি কথা হয়েছে আমরা তো জানি না, কিন্তু ও যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম। যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা মানবাধিকার রক্ষা করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে রয়েছি। এই মর্মে একটি কথাবার্তা হয়েছে 16 মিনিটের। আর একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে মিয়ানমার এবং রাশিয়ার সঙ্গে 2030 পর্যন্ত একটা সামরিক চুক্তি হয়েছে। মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। ফলে যারা এই খবরটা দিয়েছে, এই চুক্তিটা হচ্ছে গতকালকে তাস এবং RTV, তাস সংবাদ, রাশিয়ান সংবাদ সংস্থা তাস এবং তাদের রাষ্ট্রীয় টেলিভিশন RTV এই খবরটা দিয়েছে। ফলে যারা এতদিন মনে করছেন আমেরিকাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে তারা মায়ানমারের সঙ্গে কিছু কাজকর্ম করবেন, তাদের মুখে চুনকালি পড়ল। আর আপাতত দিকে দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই 12 তারিখের আশেপাশেই ঘটবে। সেটা এবার আপনারা অপেক্ষা করতে থাকুন। যেটা আমি বারবার বলে আসছিলাম আপনাদের, এবার সেই সময় এসে গেছে। ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা লিখিত চুক্তি, যেটা আমি বারবার বলছিলাম, লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। লিখিত চুক্তি হয়ে গেছে, তার শিরোনামও আমি বলে দিলাম। এই চুক্তিটা আগামী 2036 অব্দি চলবে, যেটা আমি আগেই বলেছিলাম 10 বছরের চুক্তি হবে। তো এই হলো আজকের খবর। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে কি এমন ঘটনা ঘটছে যে সারা পৃথিবী একেবারে ভারতের উপরে হুমড়ি খেয়ে এসে পড়ছে, এবং ভারতের অর্থনীতির যে ভবিষ্যৎ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশের অবস্থানটা কি হবে? ভারতের এই বিশাল উত্থানে বাংলাদেশ কি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, সেটি নিয়েই আজকের আলোচনা। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে স্বাগত। আপনারা গত 2 সপ্তাহ লক্ষ্য করেছেন যে ভারতকে নিয়ে সারা পৃথিবীতে আবার এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত একটি বাণিজ্য চুক্তি করেছে, এবং বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হবে এই চুক্তি অনুযায়ী ইউরোপের 27টা দেশ এবং ভারতের মধ্যে। ইউরোপ এবং ভারতের চুক্তির আগে ভারত ইউকের সাথে চুক্তি করেছে, এবং ইউরোপ চুক্তির পরপরই আমরা হঠাৎ করে দেখলাম যে আলোচনাটি গত বছরের ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছিল, সেই ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে একটা হিউজ ডেভেলপমেন্ট। হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করলেন যে তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন, এবং তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে বিশ্বের 2টো বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই অর্থনৈতিক এই বাণিজ্য চুক্তি সারা পৃথিবীর জন্যই একটা বিশেষ বার্তা বহন করে। এই যখন হচ্ছে তখন স্বভাবতই আলোচনায় উঠে এসেছে যে ভারতের এই চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এফেক্ট করবে। এবং আপনাদের আরো জানিয়ে রাখছি যে আগামী মার্চ মাসে কানাডার সাথে ভারতের একটা বিশাল বাণিজ্য চুক্তি হবে, এবং এই যে আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য চুক্তির কথাটা বলা হচ্ছে, এটিও স্বাক্ষরিত হবে আগামী মার্চ মাসে। সেটি জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হবে, এখানে ট্যারিফ যেটা নিয়ে নানান সময়ে নানান কাহিনী আমরা দেখেছি, বিশেষ করে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তার ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে, এরকম করে 50%, 100%, মানে ট্রাম্প যা ইচ্ছে তাই করছিল। কিন্তু এখন যেটা শেষমেশ দাঁড়িয়েছে যে
ভারত 18% শুল্কে আমেরিকায় অনেক প্রোডাক্ট পাঠাইতে পারবে। কিছু প্রোডাক্ট কিন্তু জিরো ট্যারিফে যায়, লাইক মেডিসিন। পাকিস্তানের সাথে আমেরিকার যে চুক্তি, সেখানে পাকিস্তানের ট্যারিফ হলো 19%, বাংলাদেশের ট্যারিফ হলো 20%। তার মানে এই অঞ্চলে সবচেয়ে কম ট্যারিফে পণ্য পাঠাতে পারবে ভারত, এবং এর ফলে স্বভাবতই বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যাপকভাবে এফেক্টেড হবে বলেই আশা করা যাচ্ছে। বিকজ বাংলাদেশের যে রপ্তানি, তার মধ্যে 80% রপ্তানির আয় ডিপেন্ড করে আমাদের গার্মেন্টস সেক্টরে, এবং এই গার্মেন্টসের একটা বড় অংশ আমরা আমেরিকায় পাঠাই, ইউরোপে পাঠাই। ইউরোপে ভারত এখন অনেক কম শুল্কে গার্মেন্টস প্রোডাক্ট পাঠাইতে পারবে। সুতরাং ইউরোপে আমাদের যে একটা বড় মার্কেট ছিল, সেই মার্কেটটা এখন ভীষণভাবে চ্যালেঞ্জড হবে। আমেরিকাতেও খুব একটা চ্যালেঞ্জড হবে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ, সোজা কথায় বাংলাদেশ একটা দরিদ্র দেশ ছিল। সেই দরিদ্র দেশ থেকে শেখ হাসিনা সরকার এটাকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছিল 2021 সালে, এবং মধ্যম আয়ের দেশে একটা দেশ যখন যায়, তখন তাকে 5 ইয়ার্স গ্রেস পিরিয়ড দেওয়া হয়, যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। তো 2026 সালে সেই 5 বছর শেষ হবে, এবং আগামী বছর থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। যখনই একটা দেশ মধ্যম আয়ের দেশ হয়, তখন সে অন্য অন্য দেশ থেকে পাওয়া, গরিব দেশ হিসেবে পাওয়া অনেক ছাড় আর পায় না। সুতরাং এই শুল্কের বিষয়গুলো এবং অনেক বিষয় অনেক জটিল হয়ে যাবে। বাংলাদেশ যে ছাড়গুলো অন্য অন্য দেশের কাছে, ইউরোপ আমেরিকার কাছে পেত, সেগুলো হয়তো আগামীতে এইভাবে পাবে না। এবং এই যে পাবে না, এই যে 5 বছরের একটা গ্রেস পিরিয়ড, ট্রানজিশন ফেজ, এটা এ কারণে দেওয়া হয় যে দেশগুলো যেন 5 বছরে প্রস্তুত হতে পারে, এবং বাংলাদেশ সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে 24 সালের আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পরে ডক্টর ইউনূসের যে অবৈধ সরকার ছিল, সেই সরকার কিন্তু বাংলাদেশকে এই ট্রানজিশনের জন্য প্রস্তুত করেনি। সুতরাং বাংলাদেশ এই মিডল ইনকাম কান্ট্রিজে ঢুকবে যে আগামী বছর, এবং এটা এখন ঠেকানোর কোনো স্বাভাবিক উপায় নেই। বাংলাদেশ ওই পাথওয়েতে একদম শেষ পর্যায়ে আছে। সুতরাং বাংলাদেশের জন্য এই এক্সপোর্টের, বিশেষ করে গার্মেন্টস, এই এক্সপোর্ট চ্যালেঞ্জটা অনেক বেশি হবে, এবং সেখানে ইন্ডিয়া কিন্তু একটা অলরেডি আপার হ্যান্ড পেয়ে গেছে। সেই অবস্থায় বাংলাদেশ কি আসলেই টিকে থাকতে পারবে? ইতিমধ্যেই জানেন যে অনেকেই বলে 300-400 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। টেক্সটাইল কোম্পানির যে মালিক, তারা এই 1 ফেব্রুয়ারি থেকে একটা ধর্মঘটে যাওয়ার কথা ছিল, এবং তারা বলেছে, তাদের প্রেসিডেন্টকে আমরা বলতে শুনেছি যে তাদের এখন যে ব্যাংক লোন আছে, তাদের সব বিজনেস বিক্রি করলেও সেই লোন তারা শোধ দিতে পারবে না। গত 17 মাসে তাদের বিজনেস এত সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। বাংলাদেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী ইতিমধ্যে ভারতের এবং অন্যান্য দেশে বিনিয়োগকারী হিসেবে চলে গেছে। ভারতের নর্থ ইস্ট কান্ট্রিজে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগকারী হিসেবে এখন চলে যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে এই প্রোডাকশন কস্ট বেশি, পাঠানোর ঝামেলা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া, এই সব কারণে আমাদের গার্মেন্ট শিল্প সহ অন্যান্য শিল্প, অন্যান্য বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই যে ভারত যে চুক্তিগুলো করলো, এবং ভারত যে আজকে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কদিন আগে তারা পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল, জাপানকে তারা ছাড়িয়ে গেছে, এবং এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানির সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবং ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, যাতে হয়তো 1-2 বছরের মধ্যে তারা জার্মানিকেও অতিক্রম করতে পারে। এবং জার্মানির সাথে তারা রিসেন্টলি $800 কোটি একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, যে চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনী, বিশেষ করে তারা অনেকগুলো অত্যাধুনিক সাবমেরিন তৈরি করবে। সুতরাং ভারত, এবং ভারতকে কেন সারা পৃথিবী এইভাবে মানে সবাই আসছে এবং ভারতকে এভাবে উপরে উঠে তুলে ধরছে, এর একটা কারণ হলো যে ভারতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারা চায়নার সামনে একটা থ্রেট রাখতে চাচ্ছে, যেন ভারতকে দিয়ে তারা যেন চায়নাকে কাউন্টার করতে পারে। এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি, ঠিক আজকেই আমেরিকায় 54টা দেশের একটা অ্যাসোসিয়েশন, ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস, এই পৃথিবীতে যে ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থ মিনারেল আছে, এই সব দেশ এরা ব্যবহার করে। এবং এই যে আমরা আজকাল প্রযুক্তির কথা বলছি, এই যে কম্পিউটার প্রযুক্তি,
এই প্রযুক্তিতে এবং এটার নেক্সট জেনারেশন ইউজের জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস, রেয়ার আর্থ মিনারেলস এগুলো খুব দরকার হয়। এবং বর্তমান পৃথিবীতে এই রেয়ার আর্থ মিনারেলস এর প্রোডাকশন 70%ই চায়নার থেকে আসে এবং প্রসেসিং 90% চায়না কন্ট্রোল করে। তো চায়নার এই একক আধিপত্য ঠেকানোর জন্য, কারণ চায়নার একক আধিপত্য জিও সিকিউরিটি এবং গ্লোবাল ইকোনমিক্সের ঝুঁকি তৈরি করতে পারে, এই আশঙ্কা থেকে আমেরিকার উদ্যোগে এই ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস তৈরি করা হয়েছে। এটা আগে ছিল মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ। তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু আজকে সেখানে বক্তৃতা দিয়েছেন এবং এর বাইরেও এই ডক্টর জয়শঙ্কর সাইড লাইনে অনেকগুলো দেশের সাথে মিটিং করেছে। আজকের বক্তৃতায় এই ক্রিটিক্যাল মিনারেল এগুলো নিয়ে তো কথা বলেছে। এছাড়াও জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং তার ফলে যে সরকার এসেছে এবং বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সবকিছু কিন্তু আজকে এই মিটিং এ বলেছে এবং 54টা দেশের প্রতিনিধির সামনে তিনি বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের কথা বলেছে। তো ভারত আজকে পৃথিবীতে এমন জায়গায় চলে গেছে এবং ভারতের একটা নীতি হলো নেইবার্স ফার্স্ট। তো সেই জায়গায় থেকে আপনার প্রতিবেশী যখন শক্তিশালী হচ্ছে তখন আপনি সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনিও সেটার দ্বারা উপকৃত হতে পারতেন। এবং অনেকেই বিশ্বাস করেন যে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে ভারতের এই অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই এই যে তার কাছে সারা পৃথিবী আসছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই উদ্যোগটা ভারতের সাথে মিলেই নিতেন। কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি সামনে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে, যদি 12 তারিখে নির্বাচন হয়, তারা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি পাবে এবং গত 17 মাসে ডক্টর ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করে গেছে সেইটা হাতে নাতে পাবে আমাদের এই সামনে যারা ক্ষমতায় আসবে বলে, যে যারাই আসুক তারা কিন্তু এইটার হিট ফিল করবে। এবং যেখানে ভারতের সাথে মিলে আমাদের আরো ডেভেলপ করার সুযোগ ছিল, সেখানে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। এবং ডক্টর ইউনূস যে কেবলমাত্র নিজের ধান্দা বোঝেন, একজন ধান্দাবাজ এবং খুব নিচু শ্রেণীর মানুষ, এবং তিনি যে রাজনীতি বোঝেন না সেটা তিনি যেভাবে ভারতকে ডিল করেছেন এবং ভারতের নর্থ ইস্ট রাষ্ট্র খেয়ে ফেলবেন এমন হুমকি দিয়েছেন, তাতেই বোঝা গেছে। এবং আজকে বাংলাদেশ এই ভারতের উত্থানের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমি জানি না এ থেকে কিভাবে উত্তরণ হবে, আপনাদের কোনো সাজেশন থাকলে। আপনি ঠিকই বলেছেন এবং এগুলো তো আমরা আগেও আলোচনা করেছি। সজীব ওয়াজেদ জয় সেটা একেবারে তিনি মানে পিন পয়েন্টে গিয়ে পিন পয়েন্টে একেবারে নিয়ে এসেছেন, সুনির্দিষ্টভাবে বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে বলিনি, আমরা আকার ইঙ্গিতে বলতাম, তিনি একেবারে কি পয়েন্টে গিয়ে এটা তুলে ধরেছেন এবং তার কথা সত্য। কারণ হচ্ছে তার কথা যে সত্য তার প্রমাণ তারেক রহমানের পোস্ট, তারেক রহমানের কন্যার পোস্ট, তাদের ইশারাতেই আমরা তখন কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আর সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন তিনি, যে আসলেই সে জিম্মি এই তারেক রহমান বা বিএনপি বা বর্তমান। আমার মনে হয় কি, আর আর ডক্টর ইউনূস তো গোলামি, কোনো সন্দেহ নাই। গোলামের তো আর জিম্মি হওয়ার দরকার নাই। যারা শক্তিমান হয় তাদেরকে মানুষ জিম্মি করে, গোলামকে তো আর কেউ জিম্মি করে না। গোলাম তো স্বেচ্ছায় সজ্ঞানেই সব মেনে নেয়। তো তারেক রহমানকে জিম্মি করা হয়েছে বা তাকে লোভ দেখানো হয়েছে বা ভয় দেখানো হয়েছে, এতে অস্বাভাবিক কিছু। এটা যদি কেউ মনে করে বা সামনে এনে বলে, এটা অস্বাভাবিক কিছু না। তাই যদি না হতো তাহলে 17-18 মাস লাগলো কেন তার বাংলাদেশে আসতে? কারণ তার তো আগস্ট মাসে আসার কথা ছিল। যেখানে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে চলে আসলেন, যেখানে রাজাকার যারা স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত ছিল তারা বিদেশ থেকে চলে এসেছে। তারপর জেলখানা থেকে সাজাপ্রাপ্ত কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে বা ভেঙে পালিয়ে গেছে বা চলে গেছে। তখন তারেক রহমানের এতদিন কেন লাগলো? সুতরাং এখানে কিছু রহস্য থেকেই যায়। আর তিনি যে আসলেন সেখানেও যে কোনো চুক্তি হয় নাই বা তাকে কোনো জিম্মি করা হয় নাই বা তাকে চেক অ্যান্ড ব্যালেন্স, ভীতি এবং লোভ দেখানো হয় নাই, তারই বা গ্যারান্টি কি? তাই যদি না হতো তাহলে আপনি দেখবেন আমার ভাবির ছেলে যারা বা আমার ভাবির পোলারা কিভাবেই না বেইজ্জতি করলো, কত কথা বললো, কত রকম ভাবে বিএনপিকে। চরমনাইর পীর তো দিনে 6 বার করে 5 বার নামাজ পড়ে মানুষ, দিনে 6 বার বিএনপিকে ছেঁচড়া সাদাবাজ বলতো। কিন্তু চরমনাইর পীরের বিরুদ্ধে টু শব্দটি করেনি। যাই হোক, সেটা বাদ দিলাম। পলিটিক্যাল কোনো কারণ ছিল, তারা চুপচাপ ছিল, অপেক্ষা করতেছিল। যেমন আমরা অনুমান করেছিলাম চরমনাই পীরে, চরমনাই বললে ভুল, আসলে বলতে হবে চামড়া নাই।
তো চামড়া নাই পীর আর জামাতের যে পিরিতি গাইঠে পিরিতি ভাঙ্গা যাবে, এটা তো আমরা আগে অনুমান করেছিলাম। হয়তো বিএনপি সেই কারণে চুপ থাকতে পারে যে এই পিরিতি আর কয়দিন থাকবে, এটাও হইতে পারে। আসলে তারেক রহমান জিম্মি যদি না হতেন, বা সেটা আমেরিকা হোক বা অন্য কোনো দেশ হোক, বা জামাতের হাতেও জিম্মি থাকতে পারে তারেক রহমান। কারণ বিএনপি আর জামাত মিলেই তো বাংলাদেশে অনেক আকাম কুকাম করেছে। রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের বাইরে অনেক আকাম করেছে। বিশেষ করে 10টা অস্ত্র মামলা বিএনপি কে এখানে জামাত বুদ্ধি দিয়ে বা পাকিস্তান আইএসআই বুদ্ধি দিয়ে করাইছে। সেগুলো রেকর্ড তাদের থাকতে পারে। তারপরে 21শে আগস্টের হামলার ব্যাপার আছে। সেখানেও তার সাথে কোনো গোপন আলাপ বা ভিডিও থাকতে পারে। এগুলো তো জামাত তো আবার কোনো অংশে কম না। এরা তো মানুষকে কিভাবে ব্ল্যাকমেইল করতে হয়, জিম্মি করতে হয়, এরা তো ভালোভাবেই জানে। তো বিএনপির যে বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, তিনি আমেরিকার দ্বারা তিনি জিম্মি হতেই পারেন যে তুমি এই সুবিধা দিবা, এই সুবিধা না দিলে তোমার এই সমস্যা হবে। এগুলো বলতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর যেটা আপনি বললেন যে ঝুলন্ত পার্লামেন্ট, আসলে কোন দেশ যদি দুর্বল হয় তাহলে বড় বড় শক্তিগুলোর জন্য সুবিধা হয় ওই দেশটাকে বাগিয়ে রাখতে এবং শোষণ করতে সুবিধা হয়। তো সঙ্গত কারণে বাংলাদেশে যদি দুর্বল একটা রাষ্ট্র, দুর্বল একটা সরকার হয়, তাহলে এখানে সবচেয়ে বেশি লাভবান হবে এই দেশের মৌলবাদী শক্তি, বিশেষ করে জামাত। সেই সাথে সেনাবাহিনী, দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী সেনাবাহিনী, এমনকি বিদেশি কিছু শক্তি, তারা লাভবান হবে। তার জন্য বাংলাদেশ একটি দুর্বল সরকার চাইবে। সেই কারণে তো তথাকথিত জুলাই সন্ত্রাসীদের 28 দফা, জুলাই সন্ত্রাসীদের কি 28 কি যেন নাম দিছে তারা, হেনাবোট, বাপ্পারাজের সেই হেনাবোট তারা নিয়ে আসছে। কারণ পৃথিবীর ইতিহাসে এর চেয়ে আর হাস্যকর কোনো নির্বাচন তো হবেও না, এবং পদ্ধতিও আমরা এরকম কোনোদিন শুনি নাই। হেনাবোটে যে কোনোদিন 28টা দফা থাকে, হেনাবোটে যে মানে অনেকটা রচনা লেখা থাকে। বাংলাদেশের একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ নাকি সাংবাদিক বলেছেন যে এইগুলো যদি পরীক্ষাতে দেওয়া হইতো ছাত্রদের, পরীক্ষায় তারা ফেল করতো। এগুলো বলতে পারতো না, লিখতে পারতো না। সে জায়গায় বাংলাদেশের অশিক্ষিত লোকেরাও এগুলোর উপরে ভোট দিতেছে। তো এগুলো হাস্যকর ব্যাপার। আসলে চাচ্ছে যে এই যে দেখেন, যদি এই তথাকথিত এই তাদের জুলাই সন্ত্রাসীদের দফা মফা এগুলো পাশ করে নিতে পারে, নিবে তো বটে, যদি নির্বাচন হয় তারা তো পাশ করবেই। তারা তো না ভোট পাশ করাবে না, তারা তো হ্যাঁ ভোটই পাশ করাবে। তাহলে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে, প্রেসিডেন্ট কে হবে, স্পিকার কে হবে, ডেপুটি স্পিকার কে হবে, আর হলেও তাদের ক্ষমতা কতটুকু থাকবে, সবকিছু মিলে একটা অত্যন্ত দুর্বল সরকার বা দুর্বল পরিস্থিতি। এমনিতেই দেশের অবস্থা ভঙ্গুর, অর্থনীতি, রাজনীতি সবই ভঙ্গুর, শিক্ষা সবই ভঙ্গুর। তার উপরে যদি একটু মানে কথিত নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসে, সেটা যদি দুর্বল হয়, তাহলে শাসন শোষণের সুবিধা হবে। বিশেষ করে মৌলবাদী শক্তি, সেনাবাহিনীর সুবিধা হবে এবং পরাশক্তিদের। এই জন্য তারেক রহমানকে জিম্মি করতে পারে। সজীবাদের জয় যে কথাটি বলেছেন, এটা অমূলক নয়। এটা আমি জানতাম না যে তারা তুলে নিয়ে যায়, এই রেকর্ড তাদের আছে আমেরিকার, জানি এর আগেও তারা নিয়েছে। কিন্তু তারা বিভিন্ন মানুষ তুলে নেয়, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তুলে নেয়, আমরা দেখেছি বিভিন্ন নেতাদের তুলে নেয়, আমরা দেখেছি। আবার এটাও দেখেছি যে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা আবার প্রেসিডেন্ট বানায়, সেটাও আমরা দেখেছি। তার উপরে আবার স্যাংশন দেয়, তারপরে আবার তারা তাকে তাকে হোয়াইট হাউসে নেয়, তাও দেখেছি। কিন্তু এটা আমি জানতাম না যে তাদের আইনই আছে যে যে কোনো দেশের যে কোনো ব্যক্তিকে তারা, বা প্রেসিডেন্ট হোক বা ব্যক্তি, তারা তাদের দেশে তুলে নিয়ে যেতে পারে। এটা আমি জানতাম না। তো এটা আরো ভয়ঙ্কর ব্যাপার যে একটা দেশ কোনো কৈফিয়ত, আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে একটা মানুষকে তুলে নিয়ে যাবে, তাও আবার দেশের প্রেসিডেন্ট। যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে, আমার স্পষ্ট মনে আছে একবার, আমার সনটা মনে নাই, অস্ট্রেলিয়ার একজন নাগরিক এসেছিলেন বিনা ভিসায়। তার কুকুর সহ বার্মা সীমান্তে ধরা পড়েছিল। বাংলাদেশে তার 1 সেকেন্ড জেল দিতে পারে নাই, এত বড় বেআইনি কাজ করার পর। জেলও হয়েছিল, সেগুলো তারা বের করে নিয়ে গেছে। অথচ তারা অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে, অন্য দেশের প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে যায়। আরেকটা ঘটনা ঘটেছিল, তাও আবার মানে বাই বর্ন আমেরিকান না, বাংলাদেশি আমেরিকান। তার সাথে বাংলাদেশ এয়ারপোর্টে খারাপ আচরণ করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে পরে আমেরিকান রাষ্ট্রদূতের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে। এই দেশের বিমানের নিরাপত্তায় যারা যারা ইমিগ্রেশন মাপ চাইতে আমরা দেখেছি। আমরা এও দেখেছি, আপনার মনে আছে কিনা জানি না, মনে করাই দেই মনে না থাকলে। চাইনিজ গুলশান এম্বাসিতে, গুলশান থানায় 4 জন চাইনিজ ব্যক্তি গিয়ে সবগুলোকে মেরে তক্তা বানিয়ে বন্দুক নিয়ে চলে গেছিল। আপনার মনে থাকার কথা, আপনার মনে আছে কি? আপনার মনে থাকার কথা। গুলশানে এটা ঘটেছিল। মাত্র 4 জন চাইনিজ গিয়েছিল। আমাদের পুলিশকে মেরে তক্তা বানিয়ে বন্দুক টন্দুক সব নিয়ে চলে গেছিল। অথচ তাদের কোনো শাস্তি হওয়া দূরের কথা, মানে এটা আলোচনায় আর আসে নাই পরে। তো এই যে যে বিদেশি নাগরিকদের এত গুরুত্ব, অথচ আমেরিকা আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। তো এটা শুধু তারেক রহমানের জন্য ভয়ের কারণ না,
ওই ঝিকে মেরে বউকে শাসন করার মতো করেছে আমেরিকা। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলে সারা পৃথিবীর কাছে মেসেজ দিয়েছে যে সে যে কোনো ব্যক্তির সাথে করতে পারে, এটা সে বুঝিয়ে দিয়েছে। জি, ঠিকই বলছো। সুতরাং তারা